ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের ক্লাসে আমরা ওই ভেক্টর অ্যান্ড প্রজেক্টাইলের নিউমেরিক্যালস, প্রজেক্টাইলের ফর্মুলাগুলোর ডেরিভেশন আমরা এগুলো করেছি। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, যেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। ঠিক আছে, এটা ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে বেশ কিছু নিউমেরিক্যালস, বেশ কিছু ফর্মুলার প্রুফ এগুলো কোর্সে আসে বা ক্লাস 11 এর ফাইনাল এক্সামে আসে। তাছাড়াও হচ্ছে এই চ্যাপ্টার থেকে জেইতে যদি আমরা দেখি দুটো তিনটে করে অঙ্ক প্রতি বছরই থাকে, এবং নিটেও তিনটে চারটে অঙ্ক প্রতি বছর থাকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা নিয়ে বেশ মন দিয়ে করতে হবে। চলো, ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমরা এই চ্যাপ্টার যেটা শুরু করবো সেটা হচ্ছে ফোর্স দিয়ে। হোয়াট ইজ ফোর্স? ফোর্স হলো ইট ইজ আ এক্সটার্নাল এফেক্ট, it is a external effect which can change the motion of a body। ঠিক আছে, তাহলে মোশন কিভাবে চেঞ্জ করতে পারে? এটা হতে পারে কোনো একটা মোশনে থাকা অবজেক্টকে আমরা যদি তার যে ডিরেকশনে মোশনটা রয়েছে তার যদি উল্টো ডিরেকশনে ফোর্স দিই, তাহলে হয়তো এই অবজেক্টটাকে আমরা মোশনে থাকা অবজেক্টকে আমরা রেস্টে নিয়ে যেতে পারবো। ওকে, সেকেন্ড হচ্ছে কোনো একটা রেস্টে থাকা অবজেক্টকে আমরা যদি ফোর্স দিই, তাহলে এই রেস্টে থাকা অবজেক্টটা হয়তো মোশনে চলে আসতে পারে। তাহলে রেস্টে থাকা অবজেক্ট কি হতে পারে? এটা মোশনে আসতে পারে। আর থার্ড হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট হয়তো এই ডিরেকশনে মুভ করছে, আমরা এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করার পর হয়তো অবজেক্টের মোশনের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে ফোর্স কি? একটা এক্সটার্নাল এফেক্ট which can change the motion of a body। ওকে, নেক্সট নেক্সট যেটা হলো সেটা হলো কনসেপ্ট অফ ইনার্শিয়া। কনসেপ্ট অফ ইনার্শিয়া, তাহলে ফার্স্টে যেটা জানতে হবে সেটা হলো ইনার্শিয়াটা কি। হোয়াট ইজ ইনার্শিয়া? ইনার্শিয়া হলো যে কোনো একটা অবজেক্ট, সে তার মোশনাল সিচুয়েশনকে সেম রাখতে চায় বা আনচেঞ্জ রাখতে চায়। এই ইনার্শিয়া হচ্ছে অ্যাকচুয়ালি থ্রি টাইপসের। নাম্বার ওয়ান হলো ইনার্শিয়া অফ রেস্ট। তার মানে কি? তার মানে হলো কোনো একটা অবজেক্ট সে যদি রেস্টে থাকে, সে চাইবে সে যেন রেস্টেই থাকে। তাহলে এখানে কোনো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে, সে চাইবে সে যেন রেস্ট অবস্থাতেই থাকে। রেস্টে থাকা অবজেক্ট কি? রেস্টে থাকবে। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হলো আমরা ধরো যে একটা বাসের মধ্যে কিছু লোক বসে আছে। ওকে, বাসটা কি ছিল? রেস্টে ছিল। এবার এই বাসটা যখন চলতে শুরু করবে তখন কি হবে? তখন এই যে লোকটার যে পা ছিল, সেটা বাস যখন মোশনে থাকবে তার পাটাও মোশনে চলে আসবে। তখন কি হবে? লোকটা যেহেতু রেস্টে ছিল, সে তার এই রেস্ট অবস্থাটাকে বজায় রাখার জন্য তার মাথাটা কি হবে? পিছনের দিকে হেলে যাবে। ওকে, নেক্সট নেক্সট হলো ইনার্শিয়া অফ মোশন। ইনার্শিয়া অফ মোশনের এক্সাম্পল, ইনার্শিয়া অফ মোশন কাকে বলে? সেটা হলো কোনো একটা অবজেক্ট যদি মোশনে থাকতে চায়, সে মোশনেই থাকতে চায়। ওকে,
তাহলে এর একটা এক্সাম্পল কি? এর একটা এক্সাম্পল হলো, ধরো এখানে কোনো একটা বাস রয়েছে, বাসের এখানে কোনো একজন মানুষ বসে রয়েছে, সে কি হলো, বাসটা মোশনে রয়েছে। এবার হঠাৎ করে যদি বাসটা ব্রেক দেয়, বাসটা যদি হঠাৎ করে রেস্টে চলে আসে, তখন কি হলো, এই যে মানুষের পাটা, এটা যেহেতু বাসের সাথে ঠেকে রয়েছে, তাই বাসটা যেই রেস্টে চলে আসবে সঙ্গে সঙ্গেই মানুষের পাটা কি হবে, রেস্টে চলে আসবে। যেই রেস্টে চলে আসবে তখন মানুষের যে পুরো বডিটা, সেটা তো মোশনে ছিল, সেটা মোশনেই থাকতে চাইবে, তখন কি হবে, এই মানুষের মাথাটা সামনের দিকে হেলে যাবে। ওকে, নেক্সট নেক্সট হলো ইনার্শিয়া অফ ডিরেকশন। ইনার্শিয়া অফ ডিরেকশনটা কি? যে কোনো একটা মুভি অবজেক্ট, কোনো একটা মুভিং অবজেক্ট যে ডিরেকশনে, যে ডিরেকশনে মোশনে থাকে, সেম ডিরেকশনেই মোশনে থাকতে চায়, সেম ডিরেকশনের মোশনটাকে কি করতে চায়, সে মেইনটেইন করতে চায়। এটাকেই বলে হলো ইনার্শিয়া অফ ডিরেকশন। এর এক্সাম্পল হলো যে, ধরো কোনো একটা আহ, গাড়ির যে টায়ার আছে, এই টায়ারের এখানে কোনো একটা মাড বা কিছু লেগে রয়েছে। এই টায়ারটা যখন মোশনে থাকে, তখন কি করে, এই টায়ারটা মোশনে থাকা মানে কি, মাডের ডিরেকশনটা এই ডিরেকশনে থাকা। তাহলে যখন এই মাডটা টায়ার থেকে চলে যাবে, তখন কিন্তু সে এই ডিরেকশন বরাবর চলে আসবে, নিচ বরাবর যাবে না। নেক্সট আরেকটা কি, আরেকটা হলো যে কোনো কোনো একটা বাসে, কোনো একটা বাসে যদি প্যাসেঞ্জাররা বসে থাকেন, তাহলে কি হবে, বাসটা যদি রাইট সাইডে বা লেফট সাইডে টার্ন নেয়, তখন কি হলো, লেফট সাইডে টার্ন নিলে প্যাসেঞ্জারের মোশনটা কি ছিল, স্টেট ডিরেকশনে। তখন কি হবে, এই প্যাসেঞ্জার গুলো উল্টো দিকে রাইট সাইডে বেঁকে যাবে। ঠিক আছে, এটা হলো ইনার্শিয়া অফ ডিরেকশন। নেক্সট নেক্সট টপিক যেটা আসে সেটা হলো নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল, নিউটনস ফার্স্ট লটা কি, সেটা হলো যে কোনো একটা রেস্টে থাকা অবজেক্টকে যদি আমরা বাইরে থেকে কোনো ফোর্স প্রোভাইড না করি, যদি কোনো ফোর্স প্রোভাইড না করি, দেন রেস্টে থাকা অবজেক্ট ইনফাইনাইট টাইম অবধি রেস্টেই থাকবে। ওকে, কোনো যদি মোশনে থাকা অবজেক্টকে, কোনো যদি মোশনে থাকা অবজেক্টকে আমরা যদি ফোর্স, বাইরে থেকে কোনো ফোর্স প্রোভাইড না করি, দেন এই অবজেক্টটা সেম ডিরেকশনে ইনফাইনাইট টাইম অবধি মোশনে থাকবে। ওকে, নেক্সট নেক্সট যেটা আসছে, তাহলে আমরা এই যে নিউটনস ফার্স্ট ল থেকে আমরা কি পেলাম, নাম্বার ওয়ান আমরা যেটা পেলাম সেটা হলো কনসেপ্ট অফ ইনার্শিয়া। যে বাইরে থেকে কোনো এক্সটার্নাল এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স আমরা যদি প্রোভাইড না করি, তাহলে রেস্টে থাকা অবজেক্ট রেস্টে থাকবে, মোশনে থাকা অবজেক্ট মোশনে থাকবে। আর নাম্বার টু হলো ডেফিনেশন অফ ফোর্স, ডেফিনেশন অফ ফোর্স। তাহলে ডেফিনেশন অফ আমরা ফোর্স কি পেলাম, যে যা বা যেটা প্রোভাইড করলে কোনো একটা রেস্টে থাকা অবজেক্ট তার রেস্ট অবস্থাটাকে চেঞ্জ করে, বা কোনো মোশনে থাকা অবজেক্ট আইদার রেস্টে আসে অর তার মোশনের ডিরেকশনটাকে চেঞ্জ করে, তাকে আমরা বলি হলো ফোর্স। ওকে, এরপর যে নেক্সট কনসেপ্টটা আসে সেটা হলো লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম,
লিনিয়ার মোমেন্টামটা কি? আমরা কোন একটা অবজেক্টের মাস ইনটু ভেলোসিটি, এই মাস ইনটু ভেলোসিটি করলে আমরা যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাই তাকে কি বলে? তাকে বলে হলো লিনিয়ার মোমেন্টাম। তাহলে এবার ফার্স্ট যেটা আসে যে লিনিয়ার মোমেন্টামের তাহলে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আমরা লিনিয়ার মোমেন্টামটাকে ডিফাইন করি পি দিয়ে। পি ইজ ইকুয়াল টু এম। এবার আমরা এই পি এর উপরে একটা ভেক্টর সাইন দিয়েছি, পিটাকে আমরা ভেক্টর বলছি। কেন বলছি? কারণ এই পিটা হলো, এটা হলো মাল্টিপ্লিকেশন অফ আ স্কেলার অ্যান্ড আ ভেক্টর। একটা স্কেলার আর একটা ভেক্টরের মধ্যে যদি মাল্টিপ্লাই করা হয় উই গেট দ্য ভেক্টর কোয়ান্টিটি। ওকে, দ্যাটস ওয়াই আমরা পি ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট যেটা আসে সেটা হলো ইউনিট অফ মোমেন্টাম। তাহলে ইউনিট অফ মোমেন্টাম কি হবে? ইউনিট অফ মোমেন্টাম হলো unit of p is equal to unit of m into unit of p। তাহলে ইউনিট অফ পি আমাদের ইউনিট অফ পি ইজ ইকুয়াল টু কি হলো ইউনিট অফ এম ইন্টু ইউনিট অফ পি। আচ্ছা, আমরা এবার যদি এসআই ইউনিট অফ পি বের করতে চাই তাহলে কি হবে? এসআই ইউনিট অফ এম, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ এম? ইজ কেজি, and the SI unit of V is মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? এটা আমরা পেলাম কেজি মিটার পার সেকেন্ড। এবার আমরা এটাকে একটা অন্যভাবেও ডেসক্রাইব করতে পারি। সেটা কি? আমরা কেজি মিটার পার সেকেন্ডটাকে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। তাহলে এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইট গিভস আস দ্য নিউটন ইন্টু সেকেন্ড। ওকে, নেক্সট যেটা আসে এরপর হলো dimension of momentum। তাহলে ডাইমেনশন অফ মোমেন্টাম কি হবে? ডাইমেনশন অফ মোমেন্টাম হবে ডাইমেনশন অফ পি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ এম ইন্টু ডাইমেনশন অফ ভি। তাহলে আমরা যদি এম এর ডাইমেনশন বের করি এটা আমরা কি পাবো? ক্যাপিটাল এম। আর আমরা যদি ভি এর ডাইমেনশন বের করি কি পাবো? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের ডাইমেনশন অফ পি হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। নেক্সট হলো নেক্সট একটা স্টেটমেন্ট হলো হেভিয়ার অবজেক্ট হ্যাভ দ্য গ্রেটার momentum than the lighter object when both are moving with same velocity। তাহলে এটা কি হলো? heavier object have the greater momentum than the lighter object when both moving with the same velocity। তাহলে এই স্টেটমেন্টটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। আমরা কিভাবে প্রুফ করব? আমরা ধরে নিই যে দেয়ার আর টু অবজেক্ট, যার মধ্যে একটা অবজেক্টের মাস m1
একটা অবজেক্টের মাস হলো m2। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা ধরে নিলাম যে লেট m1 ইজ গ্রেটার দ্যান m2। ওকে, নেক্সট হলো আমরা ধরে নিই যে লেট both are moving with same velocity v। ওকে, তাহলে লিনিয়ার মোমেন্টাম অফ দ্য হেভিয়ার অবজেক্ট কি হবে, আমরা যেটাকে ধরলাম p1, p1টা কি লিনিয়ার মোমেন্টাম অফ হেভিয়ার অবজেক্ট। তাহলে এটার ভ্যালু কি হবে, p1 is equal to m1 into v। আর সেকেন্ডটা কি হবে, সেকেন্ড হচ্ছে আমরা ধরে নিলাম p2, p2 হলো লিনিয়ার মোমেন্টাম অফ লাইটার অবজেক্ট। তাহলে p2 ইকুয়াল টু কি হবে, m2। ঠিক আছে, এবার আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম m1 is greater than m2, which implies that m1 into v is greater than m2 into v, which implies that p1 is greater than p2। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারলাম, যে heavier object have the greater momentum than the lighter object। Okay, when both are moving with same velocity। নেক্সট স্টেটমেন্ট যেটা হলো সেটা হচ্ছে lighter object have the greater velocity than the heavier object when both have the same momentum। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম, যে আমাদের প্রুফ করতে হবে the lighter object have the greater velocity than the heavier object when both have the same momentum। তাহলে আমরা এটাকে প্রুফ করব কিভাবে, ফার্স্টে আমরা ধরে নিই যে let p be the momentum of two objects। আমরা দুটো অবজেক্টেরই মোমেন্টামকে কি ধরে নিলাম, p। এবার একটার মোমেন্টাম, এই একটার মাসকে আমরা ধরে নিলাম m1, আর একটার মাসকে আমরা ধরে নিলাম m2, যেখানে m1 is greater than m2। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে, যে both have the same momentum, then p is equal to m1। আচ্ছা, আমরা এখানে ধরে নিই v1 and p is equal to m2 v2, where v1 is the velocity of heavier object and v2 is the velocity of lighter object। তাহলে এবার আমরা কি লিখতে পারি, p by m1 is equal to v1 and p by m2 is equal to v2। তাহলে আমরা যদি m1 is greater than m2 পাই, আমরা যদি m1 is greater than m2 পাই, which imply that 1 by m2 is greater than 1 by m1। Okay, which imply that p by m2 is greater than p by m1, which implies that p by m2 gives us the v2।
v2 is greater than v1। তাহলে আমাদের কি হলো, আমরা v2টা কি ধরেছিলাম, v2টা ধরেছিলাম যে the velocity of lighter object which is greater than the velocity of the heavier object when both have the same momentum। আজকের ক্লাসটা শুরু হবে নিউটন সেকেন্ড ল দিয়ে। নিউটন সেকেন্ড ল দিয়ে ফার্স্ট হলো what is Newton's second law বা what is the statement we found from the Newton's second law। Newton's second law থেকে আমরা যেটা পাই সেটা হলো যে ফোর্স is proportional to ডেল্টা পি বাই ডেল্টা টি। তার মানে কি, আমরা যে কোনো একটা অবজেক্টের উপর যে আমরা ফোর্স পাচ্ছি, এই ফোর্সটা কি হয়, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সাথে প্রপোর্শনাল হয়। ঠিক আছে, এবার আমরা আগের ক্লাসে কি জেনেছি, পি ইজ ইকুয়াল টু কি, এমভি। ওকে, তাহলে আমরা এফ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা পি ডেল্টা টি হলে আমরা এফ ইজ ইকুয়াল টু সাম কে ডেল্টা পি বাই ডেল্টা টি করতে পারি, where k is the proportionality constant। proportionality constant, ঠিক আছে। এবার আমরা তাহলে কি লিখতে পারি, f is equal to k ডেল ডেল টি অফ p এর জায়গায় আমরা লিখতে পারি mv। এবারে যেটা হচ্ছে সেটা যে এই যে আমরা তো ক্লাসিক্যাল মেকানিক্স পড়ছি, ইন ক্লাসিক্যাল মেকানিক্স দ্য মাস ডাজন্ট চেঞ্জ, মাসের ভ্যালু কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি কে এম ডেল 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 টি অফ ভি। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, কে এম ডেল ভি বাই ডেল টি, which gives us the acceleration। From the experiment we found k is equal to 1, then f is equal to mv। তাহলে আমরা কি পেলাম, f এর ভ্যালু কি, f is equal to mv। তাহলে এই যে নিউটন সেকেন্ড ল, আচ্ছা ওয়েট, এবার এর ভেক্টোরিয়াল ফর্মটা কি হবে, আমরা কি জানি, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইজ আ ভেক্টর আর মাস একটা কি স্কেলার। তাহলে আমরা কি পাচ্ছি, ফোর্স মানে স্কেলার আর ভেক্টরের মধ্যে মাল্টিপ্লিকেশন। তাহলে স্কেলার আর ভেক্টরের মধ্যে যদি আমাদের মাল্টিপ্লিকেশন হয় তাহলে আমরা কি পাবো, একটা ভেক্টর। দ্যাট ইজ ওয়াই এফ ইজ আ ভেক্টর। ওকে, নেক্সট হচ্ছে আমরা নিউটন সেকেন্ড ল থেকে তাহলে কি পেলাম, আমরা নিউটন সেকেন্ড ল থেকে যেটা পাই, দ্য ভ্যালু অফ ফোর্স, আমরা ফোর্সের ভ্যালু পাই নিউটন সেকেন্ড ল থেকে। ঠিক আছে, হচ্ছে যে আমাদের যে আমরা ফোর্স যে নতুন কোয়ান্টিটিটা পেলাম, ফোর্স ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু এম এ, ফার্স্টে আমরা যেটা বের করব যে ইউনিট অফ ফোর্স। তাহলে ইউনিট অফ ফোর্স কি হবে, তাহলে ইউনিট অফ ফোর্স is equal to unit of mass into unit of acceleration। তাহলে ইউনিট অফ ফোর্স, তাহলে আমরা যদি এসআই ইউনিট অফ ফোর্স বের করতে চাই আমরা কি পাবো, এসআই ইউনিট অফ মাস which gives us কেজি, আর আমরা কি পাবো, অ্যাক্সিলারেশন মানে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এটা কি পেলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। This quantity is also known as Newton। ওকে, তাহলে আমরা যে নিউটন পেলাম, আমরা এই নিউটনের ডেফিনেশন কি দেবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যাক, সেটা হলো সিজিএস ইউনিট অফ ফোর্স। সিজিএস ইউনিট অফ ফোর্স কি হবে, তাহলে সিজিএস ইউনিট অফ মাস, সিজিএস ইউনিট অফ মাস কি হয় গ্রাম, সিজিএস ইউনিট অফ অ্যাক্সিলারেশন কি হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, যাকে বলে হলো ডাইন। ওকে, তারপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ডাইমেনশন অফ ফোর্স। ডাইমেনশন অফ ফোর্স,
তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে, এম ইন্টু এ। তাহলে ডাইমেনশন অফ এফ ইজ ডাইমেনশন অফ এম ইন্টু এ। তাহলে ডাইমেনশন অফ এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম, আর এর ডাইমেনশন কি, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে ডাইমেনশন অফ ফোর্স কি হলো, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, এবারে আমরা যেটা জানবো সেটা হলো what is 1 newton and 1 dyne। 1 newton কাকে বলে, 1 dyne কাকে বলে, and the relation between them, and the relation between them, এদের মধ্যে রিলেশনটা কি। ঠিক আছে, তাহলে 1 নিউটন মানে আমরা কি বলতে পারি, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যে ফোর্স, যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে 1 কেজির কোনো একটা অবজেক্ট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে যাবে, সেই ফোর্সটাকেই আমরা বলবো 1 নিউটন। নেক্সট, এরপরে হচ্ছে 1 ডাইন আমরা কাকে বলবো, 1 ডাইন is equal to 1 গ্রাম into 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমরা যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে আমরা কোনো একটা 1 গ্রাম মাসের অবজেক্টকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে আমরা এত 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিয়ে আমরা তার মোশনটা শুরু করতে পারবো, তাকে আমরা বলবো হচ্ছে 1 টাইম। ওকে, এরপর হলো যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন 1 নিউটন এন্ড 1 টাইম। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি মানে কি 1000 গ্রাম ইন্টু 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু কি আসছে 100, এই 1000 ইন্টু 100 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম। ঠিক আছে, তাহলে দ্য রিলেশন বিটুইন নিউটন এন্ড ডাইন হলো 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 টাইম। আমরা যেটা শিখবো সেটা হলো গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স। গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স, ফার্স্ট যেটা আসে সেটা হলো এসআই তে। এসআই তে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স হলো 1 কেজি ওয়েট। এবার আমরা এই 1 কেজি ওয়েটকে কিভাবে ডিফাইন করি, সেটা হলো কোনো একটা 1 কেজির অবজেক্ট গ্র্যাভিটেশনের জন্য নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে নামার জন্য যতটা ফোর্স সে ফিল করে তাকে আমরা কি বলবো, 1 কেজি ওয়েট। তাহলে আমরা 1 কেজি ওয়েট ইকুয়াল টু কি বলতে পারি, 1 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন, আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ এটাকে ইউজ করলাম, এম এর ভ্যালু হচ্ছে 1 কেজি আর এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কি জানি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হলো নিউটন। তাহলে 9.8 নিউটন। তাহলে 1 কেজি ওয়েট এর ভ্যালু হলো 9.8 নিউটন। এবারে আরেকটা গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ফোর্স আছে যেটা হলো সিজিএস। সিজিএস হলো এই গ্র্যাভিটেশনাল ইউনিটটা হলো 1 গ্রাম ওয়েট। কোন একটা 1 গ্রামের অবজেক্ট গ্র্যাভিটেশনের জন্য
9.8 meter per second square or 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামলে সে যতটা ফোর্স ফিল করে তাকে আমরা কি বলবো? 1 গ্রাম। তাহলে আমরা আবার F is equal to ma এই ফর্মুলাটা ইউজ করলাম, যেখানে m এর ভ্যালু আমরা নিচ্ছি 1 গ্রাম আর এর ভ্যালু আমরা নিচ্ছি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই কি ইকুয়াল টু কি আসছে? 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে আমরা কি জানি? বলে ডাইন। তাহলে 1 গ্রাম ওয়েট ইজ ইকুয়াল টু 980 ডাইন। ওকে, এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হলো impulse of force। impulse of force, impulse of force আমরা কাকে বলি? সেটা হচ্ছে impulse of force J is equal to F into delta T। তার মানে কোনো একটা অবজেক্টের উপর আমাদের যদি F ফোর্স ডেল্টা টি টাইম ধরে কনস্ট্যান্টলি ওর উপর ওই ডেল্টা টি টাইম ধরে যদি F ফোর্স অ্যাপ্লাই করা হয়, দেন ওই ফোর্স আর টাইমের মাল্টিপ্লিকেশনটাকে বলে হচ্ছে জি। এরপর আমাদের যেটা জানতে হবে, দ্য রিলেশন বিটুইন জে অ্যান্ড পি, মানে ইম্পালস অফ ফোর্স অ্যান্ড মোমেন্টাম। ঠিক আছে, তাহলে আমরা জে ইকুয়াল টু কি পাচ্ছি? এফ ইন্টু ডেল্টা টি। এবার আমরা এফ মানে কি বলতে পারি? এফ মানে হলো ডেল্টা পি বাই ডেল্টা টি ইন্টু ডেল্টা টি। আচ্ছা, এবার when t tends to 0, t tends to 0 হলে আমরা কি বলতে পারি? t tends to 0 হলে ডেল্টা টি is equivalent to হয়ে যায় dt। তাহলে j is equal to dp dt into dt। আমরা dt dt ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমরা j equal to কি পাচ্ছি? j equal to পাচ্ছি আমরা ডেল্টা p, or আমরা বলতে পারি j is equal to d। তাহলে আমরা কি পেলাম? দ্য রিলেশন বিটুইন জে অ্যান্ড পি ইজ ইকুয়াল টু জে ইজ ইকুয়াল টু ডেল্টা পি। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা যে নতুন কোয়ান্টিটি পেলাম ইম্পালস অফ ফোর্স, আমরা তার ইউনিট বের করবো আর ডাইমেনশন বের করবো। ইউনিট অফ ফোর্স, সরি, ইউনিট অফ ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্সের ইউনিট কি হবে? তাহলে আমরা জে ইকুয়াল টু কি? এফ ইন্টু ডেল্টা পি পেয়েছি। তাহলে ইউনিট অফ জে ইজ ইকুয়াল টু কি হবে? ইউনিট অফ এফ ইন্টু ইউনিট অফ ডেল্টা টি। তাহলে আমরা যদি এফ এর ইউনিট দেখি, তাহলে আমরা কি করব? এসআই ইউনিট অফ জে কি হবে? এসআই ইউনিট অফ ফোর্স, এসআই ইউনিট অফ ফোর্স কি ছিল আমাদের? নিউটন। আর এসআই ইউনিট অফ টি কি? সেকেন্ড। তাহলে এসআই ইউনিট অফ জে হলো নিউটন সেকেন্ড। আর আমরা যদি সিজিএস ইউনিট অফ জে বের করি, সেটা কি হবে? সিজিএস ইউনিট অফ ফোর্স আমাদের কি ছিল? ডাইন সেকেন্ড। তাহলে সিজিএস ইউনিট অফ ফোর্স এর ভ্যালু হলো ডাইন সেকেন্ড। ঠিক আছে, এই যে এই জিনিসটা অনেকটা ওই ইজ ইকুয়াল টু দা মোমেন্টাম, মোমেন্টামের ইউনিটের সাথে ইকুয়াল। নেক্সট নেক্সট হলো আমরা যেটা বের করবো সেটা হচ্ছে দ্য ডাইমেনশন, দ্য ডাইমেনশন অফ ইম্পালস। তাহলে ডাইমেনশন অফ ইম্পালস কি হবে? আমরা কি দেখেছি?
J is equal to F into delta D. ওকে, তাহলে ডাইমেনশন অফ J is equal to ডাইমেনশন অফ F into delta D। আবার F মানে কি, মাস ইনটু অ্যাক্সিলারেশন ডেল্টা ডি। তাহলে মাসের ডাইমেনশন কি হয়, মাসের ডাইমেনশন হলো ক্যাপিটাল এল, অ্যাক্সিলারেশন ডাইমেনশন কি হয় এল টি টু দি পাওয়ার -2, আর ডেল্টা টি এর ডাইমেনশন কিন্তু কি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এই ডাইমেনশন অফ জে আসছে এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে এম এল টি টু দি পাওয়ার -1 is the dimension of impulse of force। এক্সাম্পল or the application of impulse দেখবো, ঠিক আছে। or application of impulse, ওকে, সেটা হলো when a man jump on a cemented floor, he get more injured than the man jump in the mud। তাহলে এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে কোনো একটা লোক সে যদি সিমেন্টেড ফ্লোরে জাম্প করে, আর কোনো একটা লোক যদি এই একই হাইট থেকে যদি কোনো একটা কাদা মাটিতে জাম্প করে, তাহলে সিমেন্টেড ফ্লোরে জাম্প করলে সে কি হয়, সে অনেক বেশি আঘাত পায় বা ইনজিওর হয়। এবার কোনো একটা ম্যান যদি সে জাম্প করে সিমেন্টেড ফ্লোরে জাম্প করলে তার কি হয়, তার স্টপ হতে টাইম ইন্টারভেলটা কম লাগে। টাইম ইন্টারভেল ইজ লোয়ার বা লেসার টু বিকাম ইটস momentum zero the time interval is lesser to become the momentum zero in case of cemented floor then the mud। তাহলে সিমেন্টেড ফ্লোরের থেকে আমাদের যদি মাডে জাম্প করতে হয়, সেখানে কি হবে, সিমেন্টেড ফ্লোরে জাম্প করে মোমেন্টাম জিরো হতে অর্থাৎ স্টপ হতে তার কম টাইম ইন্টারভেল লাগবে, কিন্তু মাডে কি হবে অনেক বেশি টাইম ইন্টারভেল লাগবে। তাহলে যখন কম টাইম ইন্টারভেল লাগছে, দুটোরই যদি আমরা মোমেন্টামকে সেম ধরে নিই, সরি ইম্পালসকে সেম ধরে নিই, দেন ইন দিস কেস এফ সিমেন্টেড into T cemented is equal to F mud into T mud। তাহলে এখানে আমরা কি দেখেছি যে T mud is greater than T cemented। তাহলে এটা যদি হয় তাহলে F cemented by F mud is equal to কি আসছে, T mud by T cemented। Okay, T mud by T cemented। এবার T mud is greater than T cemented, which imply that F is equal to FC by FA is greater than 0, কারণ এটা TM টা greater than T cemented। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, F cemented is greater than F mud, which imply that the cemented floor gives the more force to the man, that's why the man became more injured in case of cemented floor। Okay, তাহলে ফার্স্ট যেটা হচ্ছে নিউটনস থার্ড ল, এর ফার্স্ট যেটা জানতে হবে হোয়াট ইজ নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল হলো যে এভরি অ্যাকশন হ্যাজ আ ইকুয়াল অ্যামাউন্ট বাট অপোজিট ডিরেকশন রিঅ্যাকশন। ঠিক আছে, তার মানে কি,
আমরা কোনো একটা অবজেক্ট ধরলাম এ আর একটা অবজেক্ট ধরলাম বি। এবার এ যদি বি এর উপর এফ ফোর্স দেয়, দেন বি ও এর উপর কি করবে, অপোজিট ডিরেকশনে সেম অ্যামাউন্ট অফ এফ ফোর্স দেবে। ঠিক আছে, এটা হলো কি নিউটনস থার্ড ল। এবার এই নিউটনস থার্ড ল এর বেশ কিছু এক্সাম্পলস আছে। যেমন ফার্স্ট এক্সাম্পল হলো ওয়াকিং। আমরা হাঁটি কিভাবে, ওয়াকিং অন গ্রাউন্ড। কোনো একটা মানুষ বা কোনো একটা অ্যানিমেল বা যাই বলো, তারা যখন হাঁটে তখন কি হয়, তারা এই গ্রাউন্ডের উপর পা দিয়ে একটা এফ ফোর্স দেয়। তাহলে গ্রাউন্ডটা কি করবে, অ্যাকর্ডিং টু নিউটনস ল, একটা এই এফ ফোর্সের এক্সাক্ট অপোজিট দিকে একটা রিঅ্যাক্টেন্ট ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স আর দেবে। ঠিক আছে, এই রিঅ্যাকশন ফোর্সটাকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করে নিতে পারি। একটাকে আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরে নিই, তাহলে এই কম্পোনেন্টটা হবে আর কস থিটা, আর এই উপরের দিকের কম্পোনেন্টটা হবে আর সাইন থিটা। ওকে, এবার এবার হচ্ছে এই যে আর সাইন থিটা কি করে, এই যে কোনো একটা অ্যানিমেল বা কোনো একটা ম্যানের যে ওয়েট আছে এমজিটাকে ব্যালেন্স করে, আর আর কস থিটাটা কি করে, এই কোনো একটা মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করে। ঠিক আছে, তাহলে ওয়াকিং অন গ্রাউন্ড এটা কিসের উপর বেস করে কাজ করে, সেটা হলো নিউটনস থার্ড ল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট এক্সাম্পল হলো পুলিং আ কার্ট বাই হর্স। ঠিক আছে, তাহলে এখানে কি হয়, এখানে যে কোনো একটা হর্স যখন সে কোনো একটা কার্টকে বা তার ওই আমরা যেটাকে গাড়ি বলি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িটাকে যখন ঠেলে নিয়ে যায় তখন কি করে, ওই হর্সটা গ্রাউন্ডের উপর এই ডিরেকশনে একটা ফোর্স দেয়, আমরা ধরলাম এফ। এই এফ ফোর্সের এক্সাক্ট ইকুয়াল অ্যামাউন্ট বাট অপোজিট ডিরেকশনে আমরা একটা কি পাই, রিঅ্যাক্টেন্ট ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স। এই রিঅ্যাকশন ফোর্সের একটা কম্পোনেন্ট, আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি, একটা কম্পোনেন্ট হলো আর কস থিটা, আর একটা কম্পোনেন্ট হলো আর সাইন থিটা। দিস আর সাইন থিটা ব্যালেন্স দ্য ওয়েট of the cart as well as the horse, and this r cos theta helps the horse to pull the car in forward direction. Okay, তাহলে আমরা কি হলো, এই যে r cos theta এর জন্য আমরা এই যে হর্সের যে কারটা থাকে সেটা সামনের দিকে এগিয়ে যায়। নেক্সট নেক্সট হলো এক্সাম্পল হলো সুইমিং। নাম্বার 3 হলো সুইমিং। সুইমিংটা কি, কোনো একজন মানুষ যখন সাঁতার কাটে তখন কি করে, সে তার হাত দিয়ে যদি সামনের দিকে সাঁতার কাটতে চায়, যদি সামনের দিকে এগিয়ে যেতে চায়, সে হাত দিয়ে কি করে, সে জলকে পিছনের দিকে ঠেলে দেয়। তখন কি হয়, এই যে জলটা আছে এই জলটা এই মানুষটাকে সামনের দিকে একটা এই এক্সাক্ট সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ডিরেকশনের একটা ফোর্স দেয়, যে ফোর্সের জন্য কি হয়, মানুষটা সাঁতার কেটে চলে যেতে পারে। ওকে, নেক্সট এক্সাম্পল যেটা হলো সেটা হলো রকেট। রকেটের কি হয়, কোন একটা রকেট কোন একটা রকেটকে যখন আমরা উপরের দিকে পাঠাতে চাই তখন কি হয়, রকেট তার ফুয়েল দিয়ে কি করে, এই নিচের দিকে একটা ফোর্স ক্রিয়েট করে। তখন কি করে, এখানকার যে তোমার এয়ার আছে এই এয়ার গুলো এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট বাট অপোজিট ডিরেকশনের রিয়াকশন ফোর্স কি করে, রকেটকে দেয়। এই রিয়াকশন ফোর্সের জন্য কি হয়, রকেট সামনের দিকে এগিয়ে যায়। ওকে, চলো নেক্সট। নেক্সট হলো ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। নেক্সট টপিক কি আমাদের, ল অফ
conservation of linear momentum. Okay. তাহলে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এর প্রথমে আমরা স্টেটমেন্টটা জানবো, মানে এটা কি বলতে চাইছে। এই স্টেটমেন্টটা হলো যে আমরা কোনো অবজেক্টের উপর আমরা যদি কোনো এক্সটার্নাল ফোর্স যদি না দিই, দেন দ্য লিনিয়ার মোমেন্টাম of the object will be same. তার মানে আমরা কোনো অবজেক্টের উপর যদি আমরা কোনো একটা এক্সটার্নাল ফোর্স না দিই, তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো যে লিনিয়ার মোমেন্টামটা কি আসছে, একই থাকছে। ওকে, তাহলে এইটা লস অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা আমরা প্রুফ করব। প্রুফটা হলো, আমরা ধরে নিলাম যে there are two body, A and B, ঠিক আছে, and the initial momentum of A is P1 and the initial momentum of B is P2. তাহলে একটা কি, একটার আমরা ইনিশিয়াল মোমেন্টামকে আমরা ধরে নিলাম P1 আর একটাকে ধরে নিলাম P2, ঠিক আছে। আমরা ধরে নিই যে লেট টোটাল F1 force acting on A and its momentum change is delta P1. তাহলে মোমেন্টামটা F ফোর্স এর উপর অ্যাক্ট করার জন্য মোমেন্টামটা কি হলো, ডেল্টা P1 চেঞ্জ হলো, and total F2 force acting on B and its momentum change is delta P2. এবার আমরা ফার্স্টে যেটা দেখবো যে হোয়াট ইজ দ্য টোটাল ভ্যালু অফ মোমেন্টাম। ইনিশিয়ালি টোটাল মোমেন্টাম PI is equal to কি ছিল, P1 plus P2। এবার আমরা কি করব, এই P1 plus P2 বা PI equal to P1 plus P2, এটাকে আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিয়ে নেব। তাহলে আমরা যদি এখানে নিয়ে নিই যে টেকিং ডেরিভেটিভ both side with respect to t, আমরা t এর রেসপেক্টে কি করব, এর বোথ সাইডে ডেরিভেটিভ নেব। তাহলে আমরা কি পাবো, ডেল্টা P1 বাই ডেল্টা t, ডেল্টা PI বাই ডেল্টা t is equal to ডেল্টা P1 plus ডেল্টা P2 বাই ডেল্টা t। ওকে, এবার আমরা কি জানি, আমরা আগের দিন প্রুফ করেছিলাম, আগের ক্লাসে বা তার আগের ক্লাসে, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম গিভস আস দ্য ফোর্স। তার মানে এখান থেকে আমরা কি পাবো, ডেল্টা P1 বাই ডেল্টা t is equal to F1 plus F2। ওকে, তাহলে এবার আমরা এই যে F1 টা কি বলেছিলাম, আমরা বলেছিলাম F1 is the total force acting on a body A। আমরা তাহলে F1 টাকে ভেঙে নিতে পারি দুটো ভাগে, F1 is equal to F1 external plus F1 internal। What is the external force? External force যেটা আমরা বাইরে থেকে A বডিটার উপর দিচ্ছি, আর F1 ইন্টারনালটা হলো A বডিটা A বডির উপর B বডিটা যে ফোর্স দিচ্ছে সেটা হলো ইন্টারনাল ফোর্স। সিমিলারলি আমরা লিখতে পারবো যে F2 is equal to F2 external plus F2 internal। ওকে,
তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পাচ্ছি যে ডেল্টা পিআই বাই ডেল্টা টি gives us f1 external plus f1 internal plus f2 external plus f2 internal. ওকে, তাহলে ডেল্টা পি বাই ডেল্টা টি আমরা ভ্যালু পেলাম এইখানে। আর আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ফ্রম দ্য নিউটনস থার্ড ল আমরা এটা জানি যে f1 internal is equal to minus f2 internal। কেন? আমরা নিউটনস ল থেকে পেয়েছি যে every action has a opposite reaction। ঠিক আছে, তাহলে আমরা এই যে আমরা যদি ধরে নিই যে বি অবজেক্টটা এ অবজেক্টের উপর f1 ইন্টারনাল ফোর্স দেয়, তাহলে বি অবজেক্টের উপর এ অবজেক্টটা যে ফোর্স দেবে f2 ইন্টারনাল, এর ভ্যালু কি হবে? দ্য নেগেটিভ অফ f1 ইন্টারনাল। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ডেল্টা পিআই বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু f1 এক্সটার্নাল প্লাস f1 ইন্টারনাল প্লাস f2 এক্সটার্নাল মাইনাস, আচ্ছা এটাকে f1 টাকে আমরা মাইনাস f2 ইন্টারনাল লিখে দিই, আর এটা কি আসছে? প্লাস f2 ইন্টারনাল। তাহলে f2 ইন্টারনাল আর f2 ইন্টারনাল কেটে গেল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে delta pi by delta t is equal to f1 external plus f2 internal, f2 external। ওকে, এবার আমরা যে স্টেটমেন্টটা বলেছিলাম লস অফ কনজারভেশন অফ মোমেন্টামে, সেখানে আমরা এটাই বলেছিলাম যে যদি ইফ দ্য এক্সটার্নাল ফোর্স ইজ নট প্রেজেন্ট, যদি এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে কি হয়? আমাদের এই যে লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ হয়। তাহলে আমরা যদি ধরে নিই যে f1 external plus f2 external is equal to the total external force, এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে আমরা কি পাবো? ডেল্টা পিআই বাই ডেল্টা টি is equal to 0। এবার আমরা কোনো একটা ডেরিভেটিভ, কোনো একটা ভেরিয়েবলের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি 0 পেলাম। দিস ইমপ্লাইজ দ্যাট দিস ভেরিয়েবল ইজ কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ওই যে পিআই মানে হচ্ছে দ্য ইনিশিয়াল মোমেন্টাম যেটা ছিল সেটাই কি হবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখান থেকে আমরা কি স্টেটমেন্ট দিতে পারি? ইফ এক্সটার্নাল ফোর্স is absent, then the momentum of the body is conserved। তার মানে কি হলো? এটা হলো আমাদের যে লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম, লস অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রুফ হলো। ঠিক আছে, চলো এবার আমরা এই লস অফ কনজারভেশন অফ মোমেন্টামের কিছু ইলাস্ট্রেশনস দেখবো। ঠিক আছে, ফার্স্ট যেটা আছে সেটা হলো রিকয়েল অফ আ গান। ঠিক আছে, এটা হলো আমরা যখন কোনো একটা গান থেকে কোনো একটা বুলেটকে ছোড়া হয়। ঠিক আছে, কোনো একটা গান থেকে যখন কোনো একটা বুলেটকে ছোড়া হয়, সেই বুলেটের কি হয়? ভেলোসিটি অনেক হাই থাকে। ওকে, আমরা এই বুলেটটার মাস ধরে নিলাম m, এর ভেলোসিটি ধরে নিলাম v, আর আমরা এই যে গানটা রয়েছে এর মাস ধরে নিলাম লেটস সে, আচ্ছা এটা m1 ধরি, এটা m2 ধরি। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখা যাক যে আমাদের এই যে গানটা যেটা রয়েছে সেখানে সেই গানের কোনো ভেলোসিটি গানটা পায় কিনা, আর পেলেও কোন ডিরেকশনে পায়। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে লেট the gun get the velocity v1। ঠিক আছে, আমরা v1 ধরে নিলাম। হ্যাঁ, এবার যদি কোনো ভেলোসিটি না পাই তাহলে v1 এর ভ্যালু কত হবে? 0।
আর যদি কোনো ভেলোসিটি পাই তাহলে আমরা ওই এই স্মল ভি m1 আর m2 দিয়ে তার ভেলোসিটিটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে ইনিশিয়ালি দ্য ভেলোসিটি, যখন এই বন্দুক থেকে গুলিটা বেরোয়নি, দ্য ভেলোসিটি অফ গান অ্যান্ড বুলেট আর জিরো। তাহলে ইনিশিয়ালি এদের ভেলোসিটি ছিল কত? জিরো। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কি হবে? p1 is equal to ক্যাপিটাল m2 into 0 প্লাস m1 into 0। তাহলে আমরা কি পাচ্ছি? ইনিশিয়াল মোমেন্টামের ভ্যালু হচ্ছে 0। এবার ফাইনালি the velocity of bullet is v and the ডিরেকশনটা হলো কি? কোন দিকে? ডিরেকশনটা হলো টুয়ার্ড ইস্ট। ওকে, and the velocity of gun is, আমরা ধরে নিলাম v1। আমরা এর ডিরেকশন জানি না, এর ভ্যালু জানি না, কিছু জানি না, কি হবে জানি না, আমরা জাস্ট এটা ধরে নিলাম। তাহলে এখানে আমাদের ফাইনাল মোমেন্টাম কি হবে? ফাইনাল মোমেন্টাম ইজ ইকুয়াল টু হবে m2 into v1 প্লাস m1 into v। হলো? এবার এখানে যখন কোনো একটা বন্দুক থেকে কোনো একটা যখন গুলি বেরোচ্ছে বা কোনো একটা গান থেকে একটা বুলেট বেরোচ্ছে, তখন কি হয়? এখানে নো এক্সটার্নাল ফোর্স, কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করে না। এই যে গানটাই কি করছে? এর ভিতরেই এই যে আমাদের যে বুলেটটা থাকছে, বুলেটটাকে ফোর্স দিচ্ছে। তাহলে এখানে কি? অনলি ইন্টারনাল ফোর্সেস আর প্রেজেন্ট। তাহলে যদি এখানে কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, there is no external force, কোনো এক্সটার্নাল ফোর্স এখানে নেই। তাহলে আমাদের কি হবে? তাহলে pi is equal to pf হবে। কেন এটা হবে? তার কারণ হচ্ছে লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম। আমরা লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম থেকে পাবো যে ইনিশিয়াল মোমেন্টাম এন্ড দ্য ফাইনাল মোমেন্টাম শুড বি ইকুয়াল। তাহলে আমাদের ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? ইনিশিয়াল মোমেন্টাম আমরা পেয়েছিলাম 0। দেন 0 ইজ ইকুয়াল টু, আমরা কি পাচ্ছি? m2v1 প্লাস m1v। তাহলে এখান থেকে আমি কি পাবো? minus m1v is equal to m2v1, then minus m1v by m2 is equal to কি আসছে? v1। তাহলে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে v এর ভ্যালুটা কি ছিল? v এর ভ্যালু ছিল টুয়ার্ড ইস্ট। এখন আমাদের যে ভেলোসিটিটা হলো সেখানে এই মাইনাস টার্মটা এলো। এই মাইনাস ইন্ডিকেট করছে কি? দ্য ভেলোসিটি direction is west side। ঠিক আছে, আর এর ভ্যালুটা কি হলো? এর ভ্যালুটা এলো হচ্ছে, and the value, the magnitude of velocity, আমাদের কত আসছে? m1v by m2। ওকে, তাহলে এবার কি হয় যে আমাদের m2 is greater than m1, কারণ একটা এর মাসটা কি হয়? বুলেটের মাসের থেকে বড়। তাই এই যে ম্যাগনিটিউড অফ v1 is equal to কি হচ্ছে? m1 by m2 by v, যেখানে m2 এর ভ্যালুটা কি গ্রেটার দেন, তাহলে ম্যাগনিটিউড অফ v1 is less than ম্যাগনিটিউড অফ v। তাহলে আমরা যে গানটার যে ভেলোসিটি পেলাম সেটা কি হলো? সেটা হলো হচ্ছে বুলেটের ভেলোসিটির থেকে অনেকটা কম। আর এর ডিরেকশনটা কি হলো? এর ডিরেকশনটা হলো হচ্ছে অপোজিট ডিরেকশন অফ দ্য বুলেট। এই জন্য কি হয়? কোনো একটা গানকে যখন ফায়ার করা হয় তখন যিনি এই গানটাকে ফায়ার করেন সেই গানটা উল্টো দিকে চলে আসে। ঠিক আছে, তাই জন্য যিনি গানটাকে ফায়ার করছে সে একটা বুলেটের অপোজিট ডিরেকশনে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে। ওকে,
যেটা করব সেটা হচ্ছে দ্য প্রবলেম সলভিং টেকনিক অফ দ্য নিউটনস ল। ঠিক আছে, যে প্রবলেম সলভিং টেকনিকটা হলো ফার্স্ট যেটা হলো সেটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে ধরো এখানে কোনো একটা ক্যাপিটাল এম মাস রাখা হলো, তার সাথে কি করা হলো এখানে আর একটা স্মল এম মাস রাখা হলো। ঠিক আছে, এবার আমরা এই ক্যাপিটাল এম মাসকে এই দিক থেকে কোনো একটা এফ ফোর্স দিলাম। এখানে একটা জিনিস নোট করতে হবে যে আমরা ধরে নিলাম যে সারফেসের উপর এই অবজেক্ট দুটো রয়েছে, দেয়ার ইজ নো ফ্রিকশন বিটুইন সারফেস, নো ফ্রিকশন, এখানে কোনো ফ্রিকশন নেই। ঠিক আছে, তাহলে আমরা যদি এই অবজেক্টের ক্যাপিটাল এম এর উপর যদি আমরা এফ ফোর্স দিই, আচ্ছা এটাকে আমরা M1 আর M2 ধরে নিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা M1 এর উপর যদি এফ ফোর্স দিই তাহলে M2 কিছু একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ফার্স্ট আমাদের যেটা জানতে হবে নাম্বার এ, হোয়াট ফোর্স এক্সপেরিয়েন্স বাই M2, M2 কতটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। আর নাম্বার 2 যেটা জানতে হবে, আমরা যখন কোনো একটা মাসের উপর বা কোনো একটা নাম্বার অফ মাসের উপর আমরা যখন এফ ফোর্স দিই তখন কি হয়, এই দিকে যেদিকে আমরা ফোর্স দিচ্ছি সেই ডিরেকশনে একটা অ্যাক্সিলারেশন পাওয়া যায়। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাক্সিলারেশন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন, তাহলে আমাদের এই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কি হবে। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটাকে কিভাবে দেবো, এই প্রবলেম গুলো করার সময় আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এটা একটা এক্সাম্পল দেখলে হয়ে যাবে। আমরা ধরে নিলাম যে F1 ফোর্স তো M1 এর উপর দেওয়া হয়েছে, তাহলে M1 M2 কে কোনো একটা স্মল এফ ফোর্স দিল। ঠিক আছে, এবার M1 M2 কে যদি স্মল এফ ফোর্স দেয়, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল M2 M1 এর উপর একটা F2 ফোর্স দেবে। এবার আমরা এই বডিগুলোকে ফ্রি করে দেবো। ফ্রি বডি মানে ওই বডিটা থাকবে, তার আশেপাশে কোনো বডি অ্যাটাচ করা থাকবে না, শুধু ফোর্স গুলোকে আমরা লিখবো। তাহলে এখানে কি হলো, ক্যাপিটাল M1 এর উপর এই ডিরেকশনে একটা ফোর্স ছিল ক্যাপিটাল এফ, আর উল্টো ডিরেকশনে একটা ফোর্স ছিল স্মল এফ। তার জন্য কি হচ্ছে, এই বডিটা ওই ডিরেকশনে এ অ্যাক্সিলারেশন পাচ্ছে। তাহলে M1 বডির জন্য কি হলো, ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইজ ইকুয়াল টু M1 এ। ঠিক আছে, আর আমরা এবার যদি M2 বডিটাকে দেখি, এই যে M2 বডি, M2 বডির উপর এই ডিরেকশনে কি ফোর্স দেওয়া হয়েছে, F। তাহলে F ফর M2 বডি আমরা কি পাবো, F ইজ ইকুয়াল টু M2A। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি করব, পুট দ্য ভ্যালু অফ F, তাহলে ফ্রম 2 and 1 এখানে কি করছি, এই যে স্মল এফ এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি। তাহলে ক্যাপিটাল এফ মাইনাস M2A ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M1A। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে F is equal to M1A plus M2A, which is equal to আমরা যদি A কমন নিই কি পাবো, M1 plus M2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, A is equal to capital F divided by M1 plus M2। তাহলে আমরা প্রথমে এদের অ্যাক্সিলারেশন কি হবে সেটা পেয়ে গেলাম। এবার আমাদের কি জানতে হবে, এবার আমাদের জানতে হবে হোয়াট ফোর্স এক্সপেরিয়েন্স বাই M2। তাহলে আমরা ফ্রম ইকুয়েশন 2 from equation 2 আমরা কি জানতে পাচ্ছি, ফ্রম ইকুয়েশন 2 আমরা পাচ্ছি যে স্মল f is equal to M2 into A। তাহলে স্মল f is equal to M2 into F divided by M1 plus M2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
small f is equal to m2f divided by m1 plus m2. ওকে, তাহলে what force experienced by m2 তার ভ্যালু হলো এটা। নেক্সট হলো পুলি প্রবলেম। সেটা কি? সেটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে একটা পুলি কানেক্টেড রয়েছে, এই পুলিতে আমরা দুখানা মাসকে ঝুলিয়ে দিয়েছি। একদিকে রয়েছে m2 মাস, আর একদিকে রয়েছে m1 মাস। ঠিক আছে, তাহলে একদিকে m2 মাস রয়েছে, একদিকে m1 মাস রয়েছে। আমরা ধরে নিলাম যে m1 ইজ গ্রেটার দ্যান m2। তাহলে m1 ইজ গ্রেটার দ্যান m2 হলে কি হবে, পুরো সিস্টেমটা এই ডিরেকশনে অ্যাক্সিলারেশনে নামবে, আর এই দিকের স্ট্রিংটা কি হবে, অপোজিট ডিরেকশনে m2টা কি হবে, এই অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠবে, আর m1টা এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে। তাহলে আমরা এবার দেখি যে m1 এর উপর কি কি ফোর্স হচ্ছে। আচ্ছা, এখানে যখন স্ট্রিং রয়েছে এর জন্য একটা টেনশন থাকবে টি, আর এর জন্য একটু উপরের দিকে টেনশন থাকছে টি। নিচের দিকে কি ফোর্স থাকছে, m1g, এর নিচের দিকে কি ফোর্স থাকছে, m2g। তাহলে আমরা এবার এক একটা বডিকে ফ্রি করে দিই। প্রথমে হচ্ছে আমরা m1, তাহলে m1টাই কি হলো, নিচের দিকে থাকছে m1g, উপরের দিকে থাকছে টি, যার জন্য কি হলো, পুরো m1টা a অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে। তাহলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ মোশন ফর m1? ইকুয়েশন অফ মোশন অফ m1, আমরা কি পাবো, m1 এর জন্য ইকুয়েশন অফ মোশন পাবো m1g minus t is equal to m1t। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা বলার জিনিস ছিল সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকে কি কি বের করব। ফার্স্ট যেটা বের করব, নাম্বার 1, এই যে মাসগুলো এই যে স্ট্রিং এ দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার জন্য হোয়াট ইজ দ্য টেনশন অফ স্ট্রিং, স্ট্রিং এর টেনশন কত, আর নাম্বার 2, হোয়াট ইজ দ্য acceleration of the m1 and m2, m1 আর m2 এর acceleration কত। তাহলে এটা হলো ইকুয়েশন অফ মোশন ফর m1। এবার আমরা যদি ইকুয়েশন, আচ্ছা আমরা m2 টার এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। এদিকে কি রয়েছে m2, নিচের দিকে কি রয়েছে m2g, উপরের দিকে কি রয়েছে t, এর জন্য m2টা কি হচ্ছে, উপরের দিকে a অ্যাক্সিলারেশন নিয়ে উঠছে। তাহলে ইকুয়েশন অফ মোশন অফ m2 কি হবে, এটা হবে হচ্ছে t minus m2g is equal to m2a। হলো, তাহলে এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন। এবার তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে কি পাচ্ছি, ফ্রম ইকুয়েশন 1 আমরা কি পাবো, m1g minus m1a is equal to t, and from equation 2 এখান থেকে আমরা কি পাবো, যে t is equal to m2a plus m2, তাহলে এটাকে আমরা লিখলাম ইকুয়েশন 3, আর এটা হলো ইকুয়েশন 4। ওকে, তাহলে আমরা এই ডায়াগ্রামটা এখানে মুছে দিলাম। তাহলে ফ্রম 3 and 4, 3 and 4 থেকে কি আসছে, ফ্রম 3 and 4 এখান থেকে কি আসছে, m1g minus m1a is equal to m2a plus m2g। তাহলে m1g minus m2g is equal to কি আসছে, m2a plus m1a।
তাহলে আমরা এখান থেকে যদি জি কমন নিই কি পাচ্ছি a1 মাইনাস m2, এখান থেকে আমরা যদি a কমন নিই কি পাচ্ছি m1 প্লাস m2 হলো। তাহলে আমরা এখান থেকে m1 মাইনাস m2g বাই m1 প্লাস m2 এর ভ্যালু আমরা কি পাচ্ছি a। তাহলে আমাদের ফার্স্টে m1 আর m2 কোন অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে সেটা পেয়ে গেলাম। এবার আমাদের কি জানতে হবে, এবার আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি। তাহলে আমরা যে কোনো একটা ইকুয়েশনে টি এর ভ্যালু এর ভ্যালুটা পুট করে দিই। তাহলে ফ্রম ইকুয়েশন 4, তাহলে ফ্রম ইকুয়েশন 4 থেকে আমরা কি পাবো, টি ইজ ইকুয়াল টু m2a, তাহলে m2 ইন্টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2g প্লাস m2 হলো। এখানে এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে m1 আর m2 টাকে এলসিএম নিয়ে নেব। তাহলে m1 m2 কে আমরা যদি এলসিএম নিয়ে নিই, m1 প্লাস m2 সরি, তাহলে এটা কি পাচ্ছি m2 m1 মাইনাস m2 স্কোয়ার, এদিকে কি পাচ্ছি প্লাস m2 m1 প্লাস m2 স্কোয়ার, আর পুরোটা থেকে কি হচ্ছে আমরা জিটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে কি হলো m2 স্কোয়ার কেটে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি আমরা পাচ্ছি t is equal to m2 m1 plus m2 m1 divided by m1 plus m2 g। তাহলে t is equal to আমরা কি পাচ্ছি 2 m1 m2 divided by m1 plus m2 g। তাহলে this is the value of tension। তাহলে আমাদের ফার্স্ট যেটা পাওয়ার ছিল সেটাও শেষ। ওকে, তাহলে এটা বোঝা গেল আমাদের এর ভ্যালু আমরা পেয়ে গেছি, আর এখান থেকে আমরা কি হয়েছে টি এর ভ্যালুটাও পেয়ে গেছি। চলো নেক্সট যেটা হচ্ছে সেটা হলো if two body connected by a pulley from a table, ঠিক আছে, একটা টেবিলের কোনো একটা কর্নার থেকে একটা পুলি রয়েছে যেখান থেকে দুখানা বডি কানেক্টেড। তাহলে এর ডায়াগ্রামটা কি হবে, ডায়াগ্রামটা হলো এখান থেকে কি হয়েছে m1 মাস, আর এখান থেকে কি হয়েছে m2 মাস কানেক্টেড। এবার আমরা যখন আগেরটাই দেখছিলাম পুলি প্রবলেম, তখন একটা মাস, আচ্ছা এখানে আরেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, সেটা হলো দিস সারফেস ইজ ফ্রিকশনলেস। ঠিক আছে, ফ্রিকশন হলে কি হয় না হয় সেগুলো আমরা সব ফ্রিকশন চ্যাপ্টারে দেখবো। এটা হলো কি ফ্রিকশনলেস সারফেস, তার মানে এমনটা এই টেবিলের উপর থেকে উইথাউট এনি ফ্রিকশন মুভ করতে পারে। আচ্ছা এখানে আগের যে প্রবলেমটা ছিল সেখানে হচ্ছে একটা যদি মাসটা অন্য অবজেক্টের মাসের থেকে বেশি হতো তাহলে সেই দিকে নিচের ডিরেকশনে একটা অ্যাক্সিলারেশন আমরা পেয়েছিলাম। ঠিক আছে, কিন্তু এখানে এরকম কোনো কন্ডিশন নেই, m1 m2 এর যার ভ্যালুই যাই হোক না কেন আমরা m2 এর জন্য অলওয়েজ একটা অ্যাক্সিলারেশন পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে m2 এর উপর এখান থেকে, আচ্ছা আমরা দেখি m2 এর উপর কি কি ফোর্স কাজ করছে। প্রথম হচ্ছে নিচের দিকে কি কাজ করবে m2g, এর উপরের দিকে কি কাজ করবে টেনশন টি, আর এখানে কি করবে এখানে m1 এর নিচের দিকে কাজ করবে হচ্ছে m1g। এই টেবিলটা m1 এর উপর আপওয়ার্ড ডিরেকশনে একটা নরমাল রিঅ্যাকশন দেবে, আর আর এই ডিরেকশনে কি করবে t। তাহলে আমাদের এখন আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম দুটো আঁকি m1 আর m2 এর জন্য, সেটা কি আসছে m1 এর জন্য যেটা আসছে
নিচের দিকে m1g, উপরের দিকে r, এই ডিরেকশনে কি হচ্ছে t। আচ্ছা, আমাদের এই যে m2 টা কি হবে, নিচের দিকে নামবে, আর তাহলে m1 টা কি হবে, এই ডিরেকশনে চলবে। তাহলে m1 টা কি হবে, দিস ডিরেকশনে এই অ্যাক্সিলারেশন দিয়ে মুভ করবে। দিস ইজ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম ফর m1। এবার m2 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে, m2 নিচের দিকে কি কাজ করবে, m2g, উপরের দিকে কি আছে, টেনশন t, এর জন্য পুরো সিস্টেমটা এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে, মানে m2 টা এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে। এখানে আমাদের কি কি বের করতে হবে, আমাদের যেটা বের করতে হবে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t, আমাদের t এর ভ্যালু কি আসছে সেটা বের করতে হবে। সেকেন্ড কি করতে হবে, সেকেন্ড আমাদের যেটা বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ t, আমাদের এই যে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কি হবে। তাহলে আমরা ফার্স্টে ইকুয়েশন অফ মোশন ফর m1, m1 বডির জন্য ইকুয়েশন অফ মোশন কি আসছে সেটা দেখুন, সেটা হলো m1g is balanced with r and t is equal to m1t। ওকে, এবার ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন ফর m2, m2 এর জন্য কি হবে, m2 এর জন্য যেটা হচ্ছে সেটা m2g minus t is equal to m2। ঠিক আছে, এই ইকুয়েশন অফ মোশন কিভাবে বের করে, এগুলোই যদি অসুবিধা হয় তাহলে এর আগের আমরা যখন ওই নিউটন সেকেন্ড ল পড়াচ্ছিলাম সেখানে আমরা বেশ কিছু ইকুয়েশন অফ মোশন কিভাবে ডিরাইভ করতে হয় সেগুলো পড়ানো আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, তাহলে ফ্রম 1 and 2, তাহলে ফ্রম 1 and 2 থেকে আমরা কি পাবো, যে 1 and 2 থেকে আমরা পাচ্ছি m2g প্লাস m2g মাইনাস m1a is equal to m2। তাহলে এখান থেকে কি আসছে, m2g is equal to m1a plus m2a। তাহলে এখান থেকে কি পাচ্ছি, m2g is equal to m1 plus m2a। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে a is equal to m2g divided by m1 plus m2। ওকে, তাহলে আমাদের কি হলো, দ্য ভ্যালু অফ a আমরা অলরেডি ডিরাইভ করে ফেললাম। এরপরে আমাদের কি বের করতে হবে, আমাদের এই t এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের t এর ভ্যালু কি হবে, ফ্রম ইকুয়েশন 1 t is equal to m1a, তাহলে t is equal to m1, এর ভ্যালু কি আসবে m2g divided by m1 plus m2, তাহলে t is equal to m1 m2g divided by m1 plus m2। তাহলে আমরা t এর ভ্যালু কি পেলাম, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টেনশন, t is equal to m1 m2g divided by m1 plus m2। ওকে, আমরা এর আগের ক্লাস অবধি আমরা নিউটনস ল এর সমস্ত ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তার কিছু অ্যাপ্লিকেশন, তার সেখান থেকে কিছু ডেরিভেশন যেমন লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম, কিছু ফ্রি বডি ডায়াগ্রাম, তারপরে হচ্ছে লিফট প্রবলেম, এগুলো আমরা করেছিলাম। ঠিক আছে, এবার আমরা এই ক্লাসে কি করব, এই ক্লাসে আমরা মেনলি নিউমেরিক্যালস করব, যে নিউমেরিক্যালস গুলো বোর্ডস এন্ড জেইই তে আসে। এখানে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যাল শিখব, ধীরে ধীরে সোজা অঙ্ক থেকে ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাব। এখানে যে ফার্স্ট প্রবলেমটা লেখা রয়েছে, আ ফোর্স অ্যাক্ট আপন আ বডি অফ মাস 20 কেজি ইনিশিয়ালি অ্যাট রেস্ট। আমরা এই ফার্স্ট যে লাইনটা থেকে
এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পেলাম? ফিজিক্সে যে কোনো অঙ্কের জন্য কি করতে হয়, প্রত্যেকটা লাইন থেকে আমাদের ইনফরমেশন গুলোকে আগে কালেক্ট করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি পেলাম, এই যে বডিটার মাস বলে দিয়েছে কত, 20 কেজি। ওকে, and initially at rate is mean the initial velocity u is equal to 0। তারপরে কি বলেছে, for 6 সেকেন্ড after which the force ceased। আচ্ছা, now the body describes 60 meter in next 5 সেকেন্ড। তাহলে এই নেক্সট 5 সেকেন্ডে কি হচ্ছে, ডিস্টেন্স কভার কত বলেছে, 60 মিটার। ওকে, তাহলে আমাদের এই নেক্সট 5 সেকেন্ডে ডিস্টেন্স কভার যদি 60 মিটার হয়, এই টাইমে আমাদের ভেলোসিটি কত হবে? ভেলোসিটি মানে আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। আর আমাদের কি বলেছিল, এই যে ফোর্সটা ওটা কতক্ষণ টাইম ধরে অ্যাপ্লাই হয়েছে, 6 সেকেন্ড। তাহলে আমাদের টি এর ভ্যালু কত, 6 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এবার কি জানতে হবে, আমাদের বের করতে চাইছে, বলেছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স। আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়, এফ ইজ ইকুয়াল টু এম এ ফ্রম নিউটন সেকেন্ড ল। এবার আমাদের কাছে কি কি ইনফরমেশন দেওয়া আছে, আমাদের কাছে এম এর ভ্যালু দেওয়া আছে কিন্তু এ এর ভ্যালু দেওয়া নেই। এর ভ্যালু বের করার জন্য আমাদের কাছে ভি আছে, আমাদের কাছে ইউ আছে, আমাদের কাছে টি আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা লিখবো এফ ইজ ইকুয়াল টু এম। এ মানে কি, এ মানে হলো ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এটা আমরা কোথা থেকে পেলাম, এটা আমরা পেলাম মোশনের স্ট্রেট লাইনের যে ফার্স্ট ইকুয়েশন ছিল, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমরা বলতে পারি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। তার মানে ভি মাইনাস ইউ বাই টি এর ভ্যালু কত আসছে, এ। ওকে, তাহলে এবার আমরা এক এক করে ভ্যালু বসে, তাহলে এফ এর ভ্যালু কি আসছে, এম। এম এর ভ্যালু কত পেয়েছি, 20। ভি এর ভ্যালু কত পেয়েছি, 12। ইউ এর ভ্যালু 0, টি এর ভ্যালু 6। তাহলে এটা আমাদের কত আসছে, 20 ইন্টু 2, তার মানে 40 নিউটন। ওকে, তাহলে আমাদের এই যে কোশ্চেনে দেয়া ছিল ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স, আমরা এই ফোর্সের ভ্যালু কত পেলাম, 40 নিউটন। এবার নেক্সট নিউমেরিক্যালস, এটা কি আছে, এখানে বলেছে আ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অন আ বডি অফ 3 কেজি। তাহলে আমরা ফার্স্টে এখানে কি পেলাম, এর মাস কত, 3 কেজি। ওকে, এবার কি বলেছে, চেঞ্জ ইট স্পিড ফ্রম 2 মিটার টু 3.5 মিটার। তার মানে আমরা বলতে পারি এর ইনিশিয়াল স্পিড ছিল 2.0 মিটার পার সেকেন্ড, আর ফাইনাল স্পিড হয়েছে 3.5 মিটার পার সেকেন্ড ইন 2 সেকেন্ড। তাহলে এখানে আমাদের টাইমের ভ্যালু কত বলেছে, টাইম হলো 2 সেকেন্ড। এবার কি, এবার বলেছে দ্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য বডি রিমেন আনচেঞ্জ। তার মানে বডিটা যে ডিরেকশনে যাচ্ছিল এখনো সেই ডিরেকশনে আছে। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড এন্ড দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। আচ্ছা, তাহলে আমরা ফ্রম নিউটনস সেকেন্ড ল আমরা কি পেয়েছি, এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে আমাদের এম এর ভ্যালু গিভেন থাকলেও এ এর ভ্যালু গিভেন নেই। তাহলে এটা আমরা কি বের করবো, হুইচ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি। এটা আমরা কোথা থেকে পেলাম, এটা হচ্ছে ওই মোশন ইন স্ট্রেট লাইনের যে ফার্স্ট ফর্মুলা ছিল, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমরা পেলাম ভি মাইনাস ইউ বাই টি এর ভ্যালু কত আসছে। এটাকে আবার অন্যভাবে বলা যায় অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ অফ স্পিড বাই টাইম। চেঞ্জ অফ স্পিড মানে ফাইনাল স্পিড, বা চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই। ওকে, তাহলে এখানে আমরা এবার ভ্যালু বসাই, তাহলে এফ এর ভ্যালু কি আসছে, এম ইকুয়াল টু 3, ভি ভি এর ভ্যালু কত বলেছে 3.5, ইউ এর ভ্যালু কত বলেছে 2, টি এর ভ্যালু কত বলেছে 25, টি এর ভ্যালু বলেছে 25। ওকে, তাহলে আমাদের এই ভ্যালুটা কত আসছে, 3 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 25। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এটা আসছে 0.35, তার মানে 0.9 by 5, it gives us 0.18। ওকে, তাহলে আমরা কি পেলাম, আমাদের ফোর্সের ম্যাগনিটিউড কত হলো, 0.18 নিউটন। এবার এখানে ম্যাগনিটিউডের সাথে আরেকটা হচ্ছে ছিল ডিরেকশন অফ ফোর্স।
এই ডিরেকশন অফ ফোর্স আমরা কিভাবে বের করবো? এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে, দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য বডি রিমেন আনচেঞ্জ। ওকে, আমাদের কি হলো, এই যে ফোর্সের জন্য ডিরেকশন অফ দ্য মোশন অফ দ্য বডি রিমেন আনচেঞ্জ, এবং আমরা একটা জিনিস দেখছি ফোর্সের জন্য কি হয়েছে, এই ফাইনাল ভেলোসিটিটা ইনক্রিজ করছে। সো দ্য ফোর্স অ্যাক্ট or the direction of force, so the direction of force is along the motion of the body. ওকে, তাহলে এটা বোঝা গেল আমাদের এফ এর ভ্যালু কত হলো 0.18 নিউটন, আর আমাদের এই ডিরেকশনটা কি হলো, এই ডিরেকশনটা হলো along the motion of the body. ওকে, নেক্সট কোশ্চেন, এটা বেশ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এখানে কি বলেছে, a driver of three wheeler move with a speed 36 km/h। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এর ইনিশিয়াল স্পিড u is equal to 36 km/h। 36 km/h মানে 36 into 1000 divided by 3600 মিটার পার সেকেন্ড, একটা দুটো তিনটে চারটে, এটা হলো কত হচ্ছে 1। তাহলে আমরা কি পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। ওকে, এবার কি বলছে, সি আ চাইল্ড স্ট্যান্ড ইন আ মিডল অফ আ রোড। তাহলে ও যখন গাড়িটা নিয়ে যাচ্ছিল তখন কি দেখলো, এই রাস্তার মাঝখানে কোনো একটা চিলড্রেন, এই কোনো একটা চাইল্ড দাঁড়িয়ে আছে, সরি, ঠিক আছে। এবার কি হলো, এন্ড ব্রিং হিজ ভেহিকেল টু দ্য রেস্ট ইন 4 সেকেন্ড, 4 সেকেন্ড জাস্ট ইন টাইম টু সেভ দ্য চাইল্ড। তার মানে কি হলো, এ 4 সেকেন্ডের মধ্যে কি করলো, এর যে গাড়িটা আছে গাড়িটাকে দাঁড় করিয়ে দিল। তাহলে কত সেকেন্ডের মধ্যে গাড়িটা দাঁড় করালো, 4 সেকেন্ড। তাহলে আমাদের এখানে টাইম কত, টাইম হলো 4 সেকেন্ড। তাহলে এবার গাড়িটাকে যদি দাঁড় করিয়ে দেয়, তাহলে এই যে গাড়িটার ফাইনাল ভেলোসিটি ভি এর ভ্যালু কত আসবে, 0 মিটার পার সেকেন্ড। ওকে, এবার কি বলছে, হোয়াট ইজ দ্য এভারেজ রিটার্ডিং ফোর্স অন দ্য হুইল, হাউ ফার ওয়াজ দ্য, এটা ফার্স্ট পার্টটা হলো হোয়াট ইজ দ্য এভারেজ রিটার্ডিং ফোর্স অন দ্য ভেহিকল, সরি, তাহলে ভেহিকলস এর এভারেজ রিটার্ডিং ফোর্স কত। সেকেন্ড পার্ট যেটা হলো, হাউ ফার ওয়াজ দ্য চাইল্ড ফ্রম দ্য থ্রি হুইলার when the brake were applied, এটা সেকেন্ড পার্ট হচ্ছে যে কতটা ডিস্টেন্সে এই চাইল্ডটা থাকলে, যখন এই থ্রি হুইলারটা ব্রেক দিয়েছিল সেখান থেকে কতটা ডিস্টেন্সে চাইল্ডটা থাকলে চাইল্ডটা সেফ থাকবে। আর এখানে এই দুটো পার্ট করার জন্য আমাকে ইনফরমেশন যেটা দিয়ে দিয়েছে, the mass of vehicles is 400 kg and the mass of driver is 65 kg। তাহলে মাস অফ ভেহিকলস কত বলেছে, 400 কেজি, মাস অফ ড্রাইভার কত বলেছে, 65 কেজি। তাহলে এখানে টোটাল মাস কত হলো, টোটাল মাস অফ সিস্টেম মানে কি, ড্রাইভার প্লাস ভেহিকলস দিয়ে যে পুরো যে সিস্টেমটা হচ্ছে তার টোটাল মাস কত। তাহলে এম টোটাল এর ভ্যালু কত হচ্ছে, 400 প্লাস 65 is equal to 465 কেজি। ওকে, তাহলে এবার আমি ফার্স্ট পার্টটা বের করি, হোয়াট ইজ দ্য এভারেজ রিটার্ডিং ফোর্স অন দ্য ভেহিকলস। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু কি জানি, এটা ফার্স্ট পার্টটা হলো এখানে করছি, এফ ইজ ইকুয়াল টু কি জানি, এইগুলো আমাদের ইনফরমেশন আমরা পেয়ে গেছি। এফ ইজ ইকুয়াল টু কি হয়, এম ই। ওকে, তাহলে এম, এ মানে কি, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে এখানে আমাদের এম এর ভ্যালু কত হচ্ছে 465, ভি এর ভ্যালু কত হচ্ছে, ফাইনাল ভেলোসিটি 0, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি 10, আর টাইম কত আমরা পেয়েছি 4। তাহলে এখানে আমাদের ফোর্সের ভ্যালু কত আসছে, এটা আসছে হলো 465 ইন্টু 10/4, এটাকে আমরা যদি কাটি এটা কত পাবো 2.5। তাহলে 465.2.5 125, এখানে কত হলো 12, 25 6 মানে 2, এখানে হলো কত 6 আর 10,
সিক্স। তাহলে এখানে এটার ভ্যালুটা কত আসছে, এক সেকেন্ড একবার ক্যালকুলেট করে নিই। 1 1, তাহলে এটা কত আসছে, একটা পয়েন্ট, এর ভ্যালুটা আসছে -1162.5 নিউটন। তাহলে আমাদের যে ফার্স্ট ভ্যালুটা পাওয়ার, হোয়াট ইজ দ্য এভারেজ রিটার্ডিং ফোর্স, এর ভ্যালু কি এলো, -1162.5 নিউটন। এই মাইনাসটা কেন এলো, এই মাইনাসটা হলো, আমরা কি জানি F is equal to ma, কিন্তু এখানে তো আর অ্যাক্সিলারেশন হয়নি, এখানে রিটার্ডেশন হয়েছে, দ্যাট ইজ ওয়াই দিস মাইনাস ইজ কাম। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, হাউ ফার ওয়াজ দ্য চাইল্ড ফ্রম দ্য থ্রি হুইলার ওয়েন দ্য ব্রেক ওয়াজ অ্যাপ্লাইড, যখন ব্রেকটা অ্যাপ্লাই করা হয়েছে তখন এই থ্রি হুইলারটা কতটা দূরে ছিল, এই সরি থ্রি হুইলারের থেকে যে চাইল্ডটা কতটা দূরে ছিল। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এর ভ্যালু কত আসছে, এস। আচ্ছা, এবার আমরা এর ভ্যালুগুলোকে বসাই। ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত, 0, 0 স্কোয়ার, ইউ এর ভ্যালু কত আমরা পেয়েছি, তাহলে আমাদের এখানে ইউ এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা, 10, তাহলে 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2, আমরা এ এর ভ্যালু কত পেয়েছিলাম, এই যে ভি মাইনাস ইউ বাই কে, এখান থেকে আমরা কত পেয়েছিলাম, -2.5, এটাকে ক্যালকুলেট করে আমরা পেয়েছিলাম -2.5। ওকে, তাহলে এটাই আমাদের ইকুয়াল টু কি আসছে, এস। তাহলে এখান থেকে আমরা কি পাবো, -100 বাই -5 is equal to s, which imply that 20 is equal to s। তার মানে কি, the child was 20 মিটার from the three wheeler। তাহলে এর অ্যান্সার কত হচ্ছে, এর অ্যান্সার হচ্ছে 20 মিটার। ঠিক আছে, এটা বেশ ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং সাম এই চ্যাপ্টারে। এটা অনেক সময় দেখেছি আমরা, জেইতেও আসতে দেখেছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেওয়া হয়। তারপর আগে যখন 11-12 একসাথে করানো হতো, একসাথে এক্সাম হতো, তখন এই অঙ্কগুলো আসতো। আচ্ছা, চলো, ওকে, এবার হচ্ছে নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা কি বলেছে, এখানে বলেছে আর রকেট উইথ আ লিফট মাস 20,000 kg is blasted upward with an initial acceleration of 5 meter per second square। তাহলে কি হলো, এই রকেটটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনিশিয়াল অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠতে শুরু করলো। ফাইন্ড দ্য ইনিশিয়াল থ্রাস্ট অফ দ্য ব্লাস্ট, মানে আমাদের ইনিশিয়ালি কত ফোর্স দিতে হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমাদেরকে এই যে কোনো একটা অবজেক্টকে আমাদের আর্থ কি করে, ডাউনওয়ার্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ডাউনওয়ার্ডের নিচের দিকে টানে। ওকে, তাহলে আমাদের অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হচ্ছে, রিলেটিভ অ্যাক্সিলারেশন, আমরা লিখছি রিলেটিভ অ্যাক্সিলারেশন। রিলেটিভ অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হচ্ছে, এখানে উপরের দিকে যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরি আর নিচের দিকটাকে নেগেটিভ ধরি। তাহলে রিলেটিভ অ্যাক্সিলারেশন অফ রকেট ইজ কত, উপরের দিকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস অফ -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের রিলেটিভ অ্যাক্সিলারেশন কত আসছে, 14.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা রিলেটিভ অ্যাক্সিলারেশনের ভ্যালু কত পেলাম, 14.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাদের কি জানতে হচ্ছে, ইনিশিয়াল থ্রাস্ট অর ফোর্স। তাহলে এখানে আমাদের ফোর্সের ভ্যালু কত হবে, F is equal to m into a। তাহলে এখানে m এর ভ্যালু কত বলেছে, 2000, আর এর ভ্যালু আমরা কত পেয়েছি, 14.8 নিউটন। তাহলে এটা কত আসছে, এটা আসছে 2000 ইন্টু 148, তাহলে 000
296,000 নিউটন, এটাকে আমরা লিখতে পারি 2.96 ইন্টু 10⁵ নিউটন। তাহলে আমাদের এই যে রকেটটা ওঠার জন্য ইনিশিয়াল থ্রাসের ভ্যালু এটা হবে। এখানে আরেকটা জিনিস বলার আছে, এটা ইনিশিয়াল থ্রাসটা বা ফোর্সটা অ্যাপ্লাই করে রকেটটা যখন উপরে উঠতে শুরু করে, যখন ও মোশনটা পেয়ে যায়, সেক্ষেত্রে যদি আমাদের বলতো যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের ফোর্স when rocket moving with 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন, এখানে কিন্তু আমাদের যদি ফোর্স বের করতে হতো, এখানে আমাদের F ইকুয়াল টু হতো রকেটের মাস ইন্টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে হচ্ছে 1 1 2 3 4 6। ঠিক আছে, এটার ভ্যালু আসবে 10,000 নিউটন। তার মানে আমরা রকেটটা ইনিশিয়ালি স্টার্ট হতে গেলে আমাদের লাগতো 2.96 ইন্টু 10⁵ নিউটন, কিন্তু যখন রকেটটা স্টার্ট হয়ে যাবে, মুভ করতে আরম্ভ করবে, তখন আমাদের লাগবে হচ্ছে 10⁵ নিউটন ফোর্স। ঠিক আছে, মানে আমাদের যে ফার্স্ট নিউমেরিক্যাল, সেটা কি বলা আছে? a horizontal force of 600 newton pulled to mass 10 kg and 20 kg lying on a frictionless table and connected by a light string। তার মানে কি, এখানে আমরা একটা ফ্রিকশনলেস টেবিল পেয়েছি। ওকে, এই টেবিলে কি হয়েছে, দুখানা মাস আছে, একটা হচ্ছে 10 কেজি, আর একটা হলো 20 কেজি। They are connected by a light string. Light string means this string has no mass. লাইট স্ট্রিং ইন্ডিকেট করে এখানে যে স্ট্রিংটার কথা আমরা বলছি, এই স্ট্রিংটার কোনো মাস নেই। দ্যাটস মিন এই স্ট্রিং থেকে এর মাসের জন্য নিচের দিকে কোনো ওয়েট কাজ করছে না। ঠিক আছে, তাহলে আমাদের এই যে স্ট্রিংটার টেনশন কত সেটা জানতে চেয়েছি। তাহলে এখানে দুটো কেস হতে পারে। এক হতে পারে আমরা এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, এটা হতে পারে ফার্স্ট কেস। সেকেন্ড কেসে হতে পারে আমরা এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি। আমরা তাহলে ফার্স্ট কেসের জন্য কি হচ্ছে সেটা হলো, ফার্স্ট কেস, if we apply a force 600 নিউটন on 20 কেজি, আমরা 20 কেজির উপর যদি 600 নিউটন ফোর্সটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা যদি এই ডিরেকশনে একটা ফোর্স দিই, তাহলে কি হবে, এই যে পুরো দুটো বডি সেম অ্যাক্সিলারেশন নিয়ে অ্যালং দ্য ফোর্সের ডিরেকশনে একটা সেম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে। আমরা এই প্রবলেমগুলো করার সময় থিওরি ক্লাসেও দেখেছিলাম, এই প্রবলেমগুলো সলভ করার টেকনিক হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে এটা আর আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে কি হবে? তাহলে ফার্স্টে আমরা যদি 20 কেজির মাসটা নিই। আচ্ছা, এখানে একটা জিনিস বলার, আমরা যখন এইদিকে এফ ফোর্স, এই 600 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন এই স্ট্রিংটা এই ডিরেকশনে একটা টেনশন কাজ করবে, যে টেনশনটার জন্য 10 কেজির মাসটাও অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স মুভ করবে। এবার ফ্রম দ্য নিউটনস থার্ড ল আমরা কি জানি, দুটো অবজেক্টের মধ্যে যদি একটা কোনো ফোর্স কাজ করে, তাহলে কি হয়, এর এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে সেম অ্যামাউন্টের একটা ফোর্স পাওয়া যায়, যাকে আমরা কি বলি, রিঅ্যাকশন। এই ফোর্সটাকে বলি অ্যাকশন, অন্য যে ফোর্সটা আবার পাওয়া গেল তাকে আমরা বলি রিঅ্যাকশন। এর ভ্যালুটাও কত হবে, তাহলে এবার ফার্স্টে আমাদের 20 কেজির যে অবজেক্টটা রয়েছে, 20 কেজির অবজেক্টটার এই ডিরেকশনে ফোর্স কত, 600 নিউটন।
20 কেজির অবজেক্টটা যে এই রিঅ্যাকশন ফোর্স পেল তার ভ্যালু কত টি, আর এর জন্য এই বডিটা কি হচ্ছে এ অ্যাক্সিলারেশন নিয়ে এই ডিরেকশনে মুভ করছে। তাহলে আমরা শুধু যদি 20 কেজির মাসের জন্য ইকুয়েশন অফ মোশন লিখি আমরা কি পাবো, এখানে আমরা পাবো 600 minus t is equal to 20 into a। তাহলে এই ডিরেকশনের রেজাল্টেন্ট ফোর্স কত আসছে 600 মাইনাস টি, এর জন্য আমাদের F is equal to ma ফর্মুলা যদি ইউজ করি আমরা পাচ্ছি F is equal to m into e। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। এবার আমরা যদি 10 কেজির বডিটাকে আঁকি তাহলে কি হলো, এই 10 কেজির যে বডি রয়েছে এর উপর এই যে হরাইজন্টাল ডিরেকশনে ফোর্স কত শুধু টি, তার জন্য এই অবজেক্টটা কি হচ্ছে এ অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। তাহলে ফর 10 কেজি অবজেক্ট এখানে কি হবে টি ইজ ইকুয়াল টু 10 ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে a is equal to t by 10। এখানে আমাদেরকে বের করতে হবে হচ্ছে t এর ভ্যালু, তাই আমরা ওয়ান ইকুয়েশনে কি করব a এর ভ্যালুটা ইন টার্মস অফ t লিখে সেটাকে রিপ্লেস করব। তাহলে ফ্রম 1 and 2 we get আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 600 minus t is equal to 20 into t by 10। ঠিক আছে, তাহলে এখানে 10 আর 20 কাটলে এটা কত আসছে, তাহলে 600 minus t is equal to 2t, which imply that 3t, আচ্ছা, which imply that 3t is equal to 600। তাহলে t এর ভ্যালু কত আসছে, তাহলে আমাদের t এর ভ্যালু আসছে 600 by 3, তার মানে কত 200 নিউটন। ওকে, এটা তাহলে কি হলো আমাদের যে ফার্স্ট কেসে আমরা যদি এই 20 কেজিতে যদি 600 নিউটন ফোর্স আমরা অ্যাপ্লাই করতাম তাহলে টেনশন কত আসতো 200 নিউটন। এবার সেকেন্ড কেস, সেকেন্ড কেস কি, এর যে সেকেন্ড কেসটা হলো সেটা আগে এই ছবিটা এখানে আমরা আগেরটাই কি করেছিলাম 20 কেজির উপর ফোর্সটাকে অ্যাপ্লাই করেছিলাম। এবার হচ্ছে এখানে 10 কেজি আর এখানে 20 কেজি। এবার ফোর্সটা যদি এই ডিরেকশনে অ্যাপ্লাই হয় তাহলে কি হবে, ইফ উই অ্যাপ্লাই the 600 নিউটন ফোর্স অন 10 কেজি, আমরা 10 কেজির উপর যদি 600 নিউটন ফোর্স আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে আমরা কি হলো এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে একটা স্ট্রিং এই 20 কেজিটাকে 10 কেজি T1, আমরা এটাকে T1 ধরলাম, T1 ফোর্স দিয়ে যদি টানে তাহলে উল্টো দিকেও একটা T1 ফোর্স কাজ করবে। তাহলে এইখানে কি হলো, এখানে অবজেক্টটা এ অ্যাক্সিলারেশনে গেলে এই অবজেক্টটাও এ অ্যাক্সিলারেশনে যাবে। তাহলে এবার আমাদের কি করতে হবে ফ্রি বডি ডায়াগ্রাম, এই ফ্রি বডি ডায়াগ্রামের ডিটেলস ক্লাস আমার করানো আছে এই নিউটনস ল অফ মোশন এর প্লে লিস্টেই তোমরা পেয়ে যাবে। যদি এইগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে এই প্লে লিস্টে গিয়ে তোমরা এই ফ্রি বডি ডায়াগ্রামের যে ক্লাসটা ছিল আইদার ক্লাস নাম্বার 3 অর ক্লাস নাম্বার 4 আমার ঠিক খেয়াল নেই, ওই ক্লাসে তোমরা এই ফ্রি বডি ডায়াগ্রামের অনেকগুলো এক্সাম্পল অনেকগুলো ডিটেল সলভিং টেকনিক সবকিছু ওখানে করানো আছে, ওটা তোমরা গিয়ে দেখতে পারো। তাহলে এখানে কি হলো একটা 10 কেজি, এদিকে কত 60 নিউটন, উল্টো দিকে কত টি, এর জন্য অবজেক্টটা কি হচ্ছে এ অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। তাহলে এই অবজেক্টের উপর এই রেজাল্টেন্ট ফোর্স কত হচ্ছে অ্যালং দিস ডিরেকশন 600 মাইনাস টি, তাই তো। তাহলে
ফর 10 কেজির জন্য আমাদের ইকুয়েশন অফ মোশন কি আসছে 600 মাইনাস টি ইজ ইকুয়াল টু 10a। আর আমরা যদি 20 কেজি এটাকে আমরা T1 ধরেছিলাম, তাহলে 600 মাইনাস T1 ইকুয়াল টু 10a। এবার আমরা যদি 20 কেজির অবজেক্টটাকে ধরি, সামনের দিকে যদি সামনের দিকে T1 ফোর্স কাজ করছে, এর জন্য কি হচ্ছে এই বডিটা এই ডিরেকশনে a অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে। তাহলে ফর 20 কেজি অবজেক্ট এর জন্য ইকুয়েশন অফ মোশনটা কি হবে? এর জন্য ইকুয়েশন অফ মোশনটা হবে T1 is equal to 20। এখানে আমরা কি করব? এখানে আমাদের যেহেতু T1 এর ভ্যালুটা টেনশনের ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমরা a কে আগে রিপ্লেস করব টেনশন দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরি, এটা থেকে পাচ্ছি আমরা a is equal to T1 by 20, ইকুয়েশন নাম্বার 2। তাহলে ফ্রম 1 and 2 we get, আমরা কি পাচ্ছি 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি 600 minus T1 is equal to 10 into T1 by 20। তাহলে এটা কত আসছে T1 by 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 600 equal to T1 plus T1 by 2, which imply that 600 is equal to 3T1 by 2। তাহলে 3T1 by 2 যদি হয়, এখান থেকে আমরা কি পাবো? আমরা পাচ্ছি T1 is equal to 600 into 2 by 3। তাহলে T1 এর ভ্যালু কত আসছে 400। তাহলে এই ক্ষেত্রে আমাদের টেনশনের ভ্যালু কত এলো 400 নিউটন। তাহলে আমরা যখন 20 কেজি মাসের উপর ফোর্সটাকে অ্যাপ্লাই করেছিলাম, তখন আমরা কি পেয়েছিলাম? এর টেনশন ছিল 200 নিউটন। কিন্তু আমরা যখন 10 কেজি মাসের উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন আমাদের টেনশনের ভ্যালু কত হলো 400 নিউটন। ওকে, চলো নেক্সট। এটা কি বলেছে? এটাই বলেছে টু ব্লক অফ মাস 2.9 কেজি and 1.9 কেজি are suspended from a rigid support S by two extensible wire each of length 1 meter। তাহলে এখানে কি হয়েছে? এখানে একটা S থেকে দুখানা ব্লক অফ মাসকে ঝুলিয়ে দেওয়া আছে, দুটো কি 1 মিটার 1 মিটারের দুটো ওয়্যার দিয়ে। সরি, এবার কি বলেছে? দ্য আপার ওয়্যার ইজ নেগলিজিবল মাস, তার মানে এর মাসটা কি নেগলিজিবল, and the lower wire has the uniform mass is 0.2 kg per meter। আচ্ছা, এটার মাস কত? 0.2 কেজি পার মিটার। এটার মাস কত? আমরা 0। এবার কি বলেছে? দ্য হোল সিস্টেম অফ দ্য blocks were and whole system of the blocks were and supports have a upward acceleration 0.2 meter per second square। তাহলে এইটা কি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে যাচ্ছে। ফাইন্ড দ্য টেনশন এট দ্য মিড পয়েন্ট অফ দ্য লোয়ার ওয়্যার। তাহলে এটাকে আমরা কিছু নাম দিই, এটাকে আমরা এস পয়েন্ট বলি, এস, এটাকে এ পয়েন্ট বললাম, এটাকে বি পয়েন্ট বললাম, ঠিক আছে। and find the tension at the midpoint of the upper wire, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি দেখি, তাহলে সেটা কি হচ্ছে? আমরা ধরে নিই যে লেট ফার্স্টে আগে এক একটা করি। লেট the midpoint of lower where is B, ঠিক আছে, and the tension is T of B। তাহলে আমরা ধরে নিলাম এই বি পয়েন্ট থেকে টোটাল, এই যে বি পয়েন্ট, এখান থেকে নিচের দিকে টোটাল আমাদের সাম কোন একটা এম মাস
রয়েছে, ঠিক আছে। বি পয়েন্ট আর তার নিচে অব্দি, বি পয়েন্ট, তার নিচের ওয়্যার এবং তার ব্লক, এই তিনটে মিলে এম মাস রয়েছে। তাহলে এম মাসটা কি? উপরের দিকে কি হবে, আমরা কি ধরেছি, টি অফ বি কাজ করছে, নিচের দিকে কি, এই এম অফ জি কাজ করছে। তাহলে আমরা যদি এই যে বডিটা যেটা আমরা ধরে নিয়েছি বি পয়েন্টের নিচ থেকে এম মাস টোটাল রয়েছে, তাহলে এর আমরা যদি ইকুয়েশন অফ মোশন লিখি, আমরা কি পাবো, টি পি মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম। ওকে, তাহলে এখান থেকে আমাদের টিবি এর ভ্যালু কত আসছে, টিবি এর ভ্যালু আসছে এম এ প্লাস এম জি হুইচ ইজ ইকুয়াল টু এম এ প্লাস জি। এইবার আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যে এই যে নিচের ব্লকটা রয়েছে, আর টু ব্লক অফ মাস এডুকেশন আচ্ছা, এই যে নিচের ব্লকটা রয়েছে এর মাস কত 1.9 আর উপরের ব্লকটা কত 2.9। তাহলে আমাদের এই যে মাস, এই মাসটা মানে কি, বি পয়েন্টের নিচে যতটা মাস আছে সমস্তটা। তাহলে এখানে টিবি এর ভ্যালু কত হবে, বি পয়েন্টের নিচে কোন কোন মাস আছে, মাস আছে হচ্ছে একটা ব্লক রয়েছে 1.9 প্লাস একটা এই পয়েন্টের কিছুটা নাম দিয়ে দিই এম, আচ্ছা সি, আর হচ্ছে প্লাস মাস অফ বিসি ওয়্যার, এই যে বিসি পার্ট রয়েছে ওয়্যারের এর মাসটা, ইনটু আমাদের অ্যাক্সিলারেশন কত বলে দিয়েছিল 0.2 আর গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশনের ভ্যালু কত 9.8। তাহলে এখানে আমাদের মাসটা তাহলে কত হলো 1.9। এই যে বিসি, বিসিটা কি, এর মিড পয়েন্ট, মিড পয়েন্ট টোটালটার লেন্থ যদি 1 মিটার হয়, মিড পয়েন্টের লেন্থ কত হবে 0.5 মিটার। তাহলে প্লাস 0.5, এখানে কি বলেছে, এখানে বলে দিয়েছে যে আমাদের পার কেজির মাস কত 0.1, তাহলে 0.5 এই সরি 0.2 ইন্টু 0.2 ইন্টু 10, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 1.9 প্লাস 0.05 মানে হচ্ছে 0.1 মানে 2 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 20 নিউটন। তাহলে আমরা কি পেলাম, দ্য টেনশন of the lower of the midpoint of lower wear is 20 নিউটন, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে হবে, ফাইন্ড দ্য টেনশন এট দ্য মিড পয়েন্ট অফ দ্য আপার ওয়্যার। তাহলে আমরা ধরে নিই যে লেট দ্য মিড পয়েন্ট অফ upper wear is A and the tension is T of A। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে এই যে এ পয়েন্টের নিচে আমরা ধরে নিই যে টোটাল m1 মাস রয়েছে, এ পয়েন্টের নিচে টোটাল m1 মাস রয়েছে, এর উপরের দিকে কি রয়েছে টি এ, নিচের দিকে কি রয়েছে m1। তাহলে আমাদের ইকুয়েশন অফ মোশনটা কি হবে, ইকুয়েশন অফ মোশন হবে টি এ মাইনাস m1g ইজ ইকুয়াল টু m1a। তাহলে এখান থেকে আমাদের টি এর ভ্যালু কত হবে, টি এ ইজ ইকুয়াল টু m1g প্লাস m1a, তাহলে m1 ব্র্যাকেটের মধ্যে a প্লাস g। এবার হোয়াট ইজ দ্য m1, m1 হলো দ্য মাস বিলো দ্য এ পয়েন্ট, মাস বিলো দ্য এ পয়েন্ট কি কি আছে, তাহলে এখানে প্রথমে দুখানা ব্লক রয়েছে, একটার ভ্যালু হচ্ছে 2.9 আর একটার ভ্যালু হচ্ছে 1.9 কেজি। আর এই যে এডি এডি লেন্থটা রয়েছে, কিন্তু উপরের যে স্ট্রিংটা এটাকে আমাদের বলে দিয়েছিল মাসলেস, তার মানে আমাদের এডির জন্য মাস হবে 0। আর এখানে কি রয়েছে, পুরো নিচে 1 মিটারের একটা ওয়্যার রয়েছে যার মাস কত হবে 1 ইন্টু 0.2, এই যে 0.2 কেজি পার মিটার বলেছে, ইন্টু 0.2 প্লাস 9.8। তাহলে এটা আমরা কত পাচ্ছি, এটা আমরা পাচ্ছি 2.9 প্লাস 1.9 প্লাস 0.2 ইন্টু 10। তাহলে 2.9 1.9 এটা কত হচ্ছে, আচ্ছা 5, তাহলে 5 ইন্টু 10 ইকুয়াল টু 50 নিউটন। তাহলে the tension at the midpoint of upper wire আমাদের কত এলো, এটা এলো 50 নিউটন, ঠিক আছে। চলো আচ্ছা এই ক্লাসটা এখানেই শেষ করলাম। এবার এই দুটো অঙ্ক হলো, এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, অনেক কনসেপ্টের অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা জিনিস
বোঝার আছে, প্রত্যেকটা জায়গায় কনসেপ্ট রয়েছে, ঠিক আছে? যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যে নেক্সট টপিক যেটা রয়েছে ফ্রিকশন, সেই ফ্রিকশনে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর আমাদের অফলাইন ব্যাচ, আমাদের যে নতুন জেইড ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমাদের একাডেমির নাম্বার আছে, ওই একাডেমির অফিসিয়াল নাম্বারে ফোন করে নিও, তোমরা সমস্ত ডিটেলস জানতে পারবে।